হাওড়ার যা পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখে আজ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন মাত্র 3 বছরের মধ্যে এই ভাগাড় সাফ করে সেখানে মাঠ হয়ে যাবে। কিভাবে হবে সেই সব পরিকল্পনা চলছে। তবে এটা একদিক থেকে সুখের খবর, অন্তত ওই ডাম্পিং গ্রাউন্ডের আশপাশের বাসিন্দাদের যারা টেনশনে রয়েছেন যে এই ভাগাড় থেকে আরো বড় বিপদ হতে পারে। জানিয়েছেন ফিরহাদ হাকিম যখন গিয়েছেন, কাদের সঙ্গে কথা বলেছেন, পুরো বিষয়ে একবার আমি কথা বলবো। আমার সঙ্গে আমার সহকর্মী রৌনক রয়েছেন। তবে তার আগে একবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য শোনাবো আপনাদের। আরবান ডেভেলপমেন্টে আমি মিটিং ডেকেছি, অনেকগুলো সংস্থাকে দেওয়া আছে কাজ, আর দেওয়া হচ্ছে, যাতে 2-3 বছরের মধ্যে এগুলো যদি নাই থাকে তখন মিথেন গ্যাস আর থাকবে না। আমাদের তো একটু সময় লাগে, ম্যাজিক তো করতে পারবো না। 3 বছরের মধ্যে আমরা এটাকে নির্মূল করে দেবো, যাতে এই ভাগার সিস্টেমই না থাকে। আমাদের 3-4 দিন টাইম লাগবে, আমি একটা অল্টারনেটিভ ব্যবস্থা করছি। পৌরসভা চিরকালই ঘর করে দিচ্ছে, এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না। আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি, এদেরও ঘর করে দেবো। কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে। আমরা অফিসে বসে আজকে সার্ভে হয়ে যাবে, কোথায় খালি জায়গা পাওয়া যায় সেখানে এদের রিহ্যাবিলিটেট করতে হবে, এদের একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে দিতে হবে। সয়েল ডিসব্যালেন্স হয়ে গিয়েছে, যা থেকে বিপদ, যে বিপদের কথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন, যে বিপদের জন্য, যে বিপদ যাতে না বাড়ে তার জন্য সকাল থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম তারা মাইকিং করছেন। সেই ছবি আপনাদের একবার দেখাবো। সকাল থেকে মাইকিং হয়েছে এবং এলাকা ছেড়ে দেওয়ার, কিছু কিছু বাড়ি খালি করে দেওয়ার কথা বলা হয়েছে। শুনুন। বাড়ির বাচ্চা এবং বয়স্ক মানুষ অসুস্থ ব্যক্তি থাকলে তাদেরকে নিয়ে তারা শেল্টারে গিয়ে থাকুন বলতে আসুন ম্যাডাম। শেল্টারে থাকতে বলা হচ্ছে। এখান থেকে একটা ভয় তৈরি হয়ে যাচ্ছে। বছরের পর বছর ধরে মানুষ যে বাড়িতে রয়ে গেছেন, ছোট হলেও সে ঘর তো নিজের ঘর, ছেড়ে কোথায় যাবেন? বিক্ষোভ দেখাতে শুরু করলেন এলাকার মানুষ। বলতে আসুন ম্যাডাম, বলতে আসুন। দাদা ভাই পেছনে পড়ে গেছে, আমি যাবো না, এখানে মরবো বাবা, সোনা বাবা, এখানে মরবো। এলাকা খালি করে দেওয়ার কথা। হ্যাঁ, সেন্ট্রালে যেতে বলছে গভর্নমেন্ট কাজ দিয়ে। আমাদেরকে এখানে আপাতত বলছে এখানে পুরো ঘরটা খালি করে দিতে বলছে। পুরো মানে পুরো ঘর মানে মিনিমাম ধরুন 100 উপরে ঘর হবে, 100-200 ঘর হবে। এইটা পুলিশরা এসে বলছে ছাত্রদের ক্লাবে চলে যাও। যদি ছাত্রদের ক্লাবে আমি আপদকালে যদি ছেড়ে চলে যাই, রাত্রেবেলা এসে বুলডোজার তো ভেঙে দেবে, আমরা রাষ্ট্রীয় বলে ছাত্রদলের ক্লাবে দিয়ে গেলে ওখানে চলে যাও, তাহলে আমরা যাবো কোথায়? সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এলাকা ছেড়ে দেওয়া। হ্যাঁ, পুলিশ তরফ থেকেই বলা হচ্ছে, মানে পুরো ঘর মানে 100-200 ঘর তো হবে। রৌনক রয়েছেন আমার সঙ্গে। রৌনক, সকাল থেকে তুমি এই এলাকায় রয়েছো, দেখেছো যে যখন ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তারা এসে জানাচ্ছেন যে প্রয়োজনীয় নথিটুকু নিয়ে আপনারা দয়া করে এখান থেকে সরে যান, রিলিফ সেন্টারে চলে যান, ক্যাম্পে চলে যান, এই বাড়ি খালি করতে হবে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। তারা কান্নায় ভেঙে পড়েছেন, রাস্তায় শুয়ে পড়েছেন। এরপর মন্ত্রী ফিরহাদ হাকিম গিয়েছেন, গিয়ে আশ্বস্ত করেছেন পুনর্বাসনের। আশ্বস্ত হলেন ওরা, কি বলছেন? দেখো, একেবারেই মন্ত্রী ফিরহাদ হাকিম যখন তাদেরকে আশ্বস্ত করেন পুনর্বাসনের, শুধু তাই নয়, আগামী 3 দিনের মধ্যে তাদের একটা করে স্থায়ী সমাধান করা হবে, এমনটা যখন তিনি আশ্বাস দেন, তারপরই কিন্তু স্থানীয় বাসিন্দারা যারা গতকাল থেকে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছিল তারা কিন্তু তাদের বিক্ষোভ প্রত্যাহার করেন। আজ সকালেও দেখা গেছিল যখন ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম একটা সার্ভে করতে গেছিল, যে সকল জায়গাগুলি ক্ষতিগ্রস্ত, যাদের বাড়ি ক্ষতির সম্মুখীন হয়েছে, তা ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, বাড়িতে কে কে থাকে এবং তাদেরকে সেফ শেল্টারে নিয়ে যাওয়ার জন্য এই সার্ভে শুরু করেছিল তারা। তাদেরকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা, রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ করেন তারা, কারণ তারা একটা অনিশ্চয়তার মধ্যে ছিল। যদি আজকে সেফ শেল্টারে নিয়ে যাওয়া হয়, ভবিষ্যতে তাদের ঘর যদি ভেঙে দেওয়া হয়, এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল। ফিরহাদ হাকিম ঘটনাস্থলে আসে, সরজমিনে ঘটনাস্থল খতিয়ে দেখে, বৈঠক করেন তিনি। তারপরেই কিন্তু এলাকাবাসীর সঙ্গেও তিনি কথা বলেন এবং তিনি আশ্বস্ত করেছিলেন এলাকাবাসীদের যে আগামী 3 দিনের মধ্যে একটা স্থায়ী সমাধান তাদের সরকারের তরফ থেকে করে দেওয়ার চেষ্টা করা হবে। শুধু তাই নয়, এলাকাবাসীরা যে ক্ষোভটা সামনে আনছিল যে এখনো পর্যন্ত এই এলাকাতে সঠিক জল, পর্যাপ্ত পরিমাণ খাবার এগুলো জল প্রসঙ্গে আসবে, এখনো পর্যন্ত জল পৌঁছয়নি। রৌনক, সেই প্রসঙ্গে আসবে। তবে ফিরহাদ হাকিম এই বক্তব্যের পর যে তাদের পুনর্বাসনের দ্রুত ব্যবস্থা করা হবে এবং 3 বছরের মধ্যে ভাগাড় কেটে মাঠ করে দেওয়া হবে, এই বক্তব্যের পর এলাকার মানুষ কি বলছেন একবার শুনুন।
ছেলে মেয়েকে সরিয়ে রেখেছি, মোবাইল যাচ্ছি না বাড়িতে, সব কিছু করে গেছে। দিমাগ কাজই করছে না, মন করছিল কি ফাঁসি ফাঁসি দিয়ে মরে যায়। করে যাচ্ছে না, আমার দিমাগ কাজ করছে না, পড়াশোনা সব নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের কাছ থেকে চাইলে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, তারপর ব্যাংকের পাসবুক, রাশন কার্ড সব কিছু আছে, কিন্তু কোথায় আছে কিছু বোঝা যাচ্ছে না, খুঁজেই পাচ্ছি না। কিছুটা মোবাইলে আছে আর কিছু ডকুমেন্টসটা পাইনি। যে জায়গায় মাটিতে ফাটল এবং ধস বিধ্বস্ত এলাকা, এখানে তো কোনোভাবে জলের পাইপলাইনের কাজ করাই যাচ্ছে না, এলাকার মানুষ জল পাচ্ছে না। রৌনক, তাদের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে, জলের কি ব্যবস্থা হবে যেখানে যেখানে মানুষ এখনো জল পাননি? তাকে একেবারে এখনো পর্যন্ত তাদেরকে কিন্তু হাওড়া পৌরসভা থেকে শুরু করে কলকাতা কর্পোরেশন থেকে যে জলের গাড়ি আসছে, সেই জলের গাড়ি থেকে তাদের পর্যাপ্ত জল পৌঁছে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, একেবারে পাম্পিং স্টেশনগুলোর গায়ে যে ভাল্ব রয়েছে এবং কমিউনিটি যে কলগুলো রয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যে পদ্মপুকুরের যে ওয়াটার পাম্প, সেখান থেকে জল এনে তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে। যেহেতু এখানে এই ডিজাস্টার ঘটেছে, যে কারণে একেবারে মাটির থেকে প্রায় বেশ কিছু মিটার ওপরে এই জলের পাইপ উঠে গেছে, এখানে কিন্তু কাজ করতে এখন অনেকটা বেগ পেতে হচ্ছে। সেক্ষেত্রেই তাদের ঘরে ঘরে হয়তো জল পৌঁছাচ্ছে না, কিন্তু কমিউনিটি যে কলগুলি রয়েছে সেখানে জল পৌঁছে দিয়েছে হাওড়া পৌরসভা, এবং যে পাম্পগুলো রয়েছে সেখানেও কিন্তু জল পৌঁছে গেছে। শুধু তাই নয়, এখনো তোমাকে দেখাবো যে পর্যাপ্ত পরিমাণ জলের জন্য এখানে কিন্তু এখনো জলের গাড়ি নিয়ে আসা হচ্ছে, এবং কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে হাওড়া পৌরসভার জলের গাড়ি কিন্তু এখনো নিয়ে আসা হচ্ছে। রৌনক সঙ্গে থাকো। আজ যেমন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি গিয়েছিলেন, তিনি গিয়ে বললেন 3 বছরের মধ্যে এই ভাগাড় কেটে মাঠ করে দেওয়া হবে, এবং যাদের বাড়ি ভাঙা পড়বে বা যাদের বাড়ির ব্যবস্থা খুবই খারাপ তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা হবে। আগামীকালও বৈঠক করবেন। গিয়েছিলেন আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই সময় ছবি একবার দেখবো আমরা। আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে পার্টির লোকরা আমরা নিজেরা इसके लिए पूरा जिम्मेदार स्टेट गवर्नमेंट, हावड़ा कॉर्पोरेशन, हावड़ा इम्प्रूवमेंट ट्रस्ट सब तृणमूल कांग्रेस का कंट्रोल में। यहाँ का विधायक सांसद রৌনক রয়েছে আমার সঙ্গে সরাসরি। রৌনক, সেই সময় ছবি একবার জানতে চাইবো যখন শুভেন্দু অধিকারী সেখানে গেলেন এবং সেখানে যারা দুর্গত, যাদের অবস্থা এই মুহূর্তে খারাপ, যাদের রিলিফ সেন্টারে যাদের যেতে হচ্ছে তাদের সঙ্গে দেখা করলেন। এরই মাঝে শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন যে তাকে আক্রমণ করা হয়েছে, তার হাতে আঁচড়ের দাগ দেখালেন, তিনি রক্তাক্ত করা হয়েছে, তিনি অভিযোগ করলেন। একবার শুনবো কি বলছিলেন তখন শুভেন্দু অধিকারী, কি বলছিলেন একবার শুনবো আমি রৌনকের সঙ্গে কথা বলার আগে, প্লিজ। রৌনক, সেই সময় তুমি ছিলে ওখানে, কি হয়েছিল? দেখো, একেবারে এলাকা পরিদর্শনে যখন শুভেন্দু অধিকারী আসে, ক্ষতিগ্রস্ত যে বাড়িগুলি সেগুলো দেখতে যখন তিনি ভেতরে প্রবেশ করে, ঠিক তখনই পুলিশের তরফ থেকে একটা জায়গায় ব্যারিকেড করা হয়, কারণ যে কোনো সময় বিপদ ঘটতে পারে, বাড়িগুলি এমন পর্যায়ে রয়েছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে। সেই কারণেই তাকে ভেতরে ঢুকতে বাধা দেয় পুলিশ, এবং তখনই পুলিশের সঙ্গে তার একটা বচসা তৈরি হয়। সেই বচসা এমন জায়গায় যায়, শুভেন্দু অধিকারীর তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে হাওড়া পুলিশের একজন এসআই তার হাতে আঁচড় দেয়, যেই কারণে কিন্তু তার হাত থেকে রক্ত বেরোয়, এমনই কিন্তু অভিযোগ করছে শুভেন্দু অধিকারী। তারপরে কিন্তু তিনি এবং যে বিজেপির বিধায়করা আজকে এলাকা পরিদর্শনে এসেছিলেন এবং যে ক্ষতিগ্রস্ত মানুষ তাদেরকে তাদের সঙ্গে আলোচনা করতে তারা এসেছিলেন, তারা কিন্তু বেরিয়ে যাচ্ছিলেন। একেবারে একটা জায়গাতে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা এখানকার, তারা কিন্তু শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেয়, এবং তৎক্ষণাৎই শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা বিজেপি নেতৃত্বরা ছিল সেইখান থেকে আর একটা স্লোগান ওঠে, দুই পক্ষের স্লোগানে একেবারে উত্তেজনা ছড়ায়, এবং সেই উত্তেজনা সামাল দিতে এবং এরপর ধন্যবাদ রৌনক, এরপরে তিনি বিধানসভায় চলে আসেন এবং এসে সেখানে তাকে বাধা দেওয়া হয়েছে বলে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন পুলিশ বাধা দিয়েছে, ধস্তাধস্তিতে তার হাতে আঁচড় লাগে, তাকে রক্তাক্ত করা হয়েছে, অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। কর্মীরা মার খায়, তা লিডার অফ অপোজিশন মার খাবে না তো কি? পুলিশ গুন্ডা তো, শাহজাহানও যা, প্রবীণ ত্রিপাঠীও তা, শকত মোল্লা যা, রাজীব কুমারও তা, গোলাম মুর্তজা বলে একজন এসআই এই কাজটা করেছেন সকলের সামনে। আমাদের এগুলো অরিট নেই, সেদিন বারুইপুরে করেছে আটকে দিবে বলে, সেদিন গাড়িতে ছিলাম, গাড়ির উপর ডান্ডা মেরেছে, গাড়িটা ভেঙেছে, শোরুমে আছে, আজকে সুযোগ পেয়েছে, হাতে আঁচড়ে দিয়েছে, রক্তপাত করেছে। গোলা জলে মাছ ধরতে
রাজনৈতিক নেতারা ওখানে গিয়ে আরো উত্তক্ত করবেন পরিবেশ, এটা একটা থাকে সবসময় চেষ্টা। বিরোধী দলনেতাও ওই ঘোলা জলে মাছ ধরার জন্য দৌড়েছিলেন। ঘটনাটা হচ্ছে সেখানে পুলিশের ব্যারিকেড ছিল, জোর করে সেই ব্যারিকেড সরাতে গিয়ে তার হাতের একটা ছড়ে গেছে। এলোমেলো অভিযোগ না করে একটা টিটেনাস ইনজেকশন আপনি নিয়ে নেবেন, ওটা দরকার। যে কোনো জায়গায় গন্ডগোল দেখলেই দৌড়ে যাওয়া, গিয়ে এলোমেলো কথা বলা, এতে বাংলার রাজনীতিতে আর যাই হোক না কেন জায়গা পাওয়ার সম্ভাবনা নেই। হাওড়ার ঘটনার পর আসানসোলে নতুন করে একটা ভয় দানা বেঁধে উঠছে হঠাৎ করে। তার কারণ আসানসোলে জাতীয় সড়কের দুপাশে ডাম্পিং গ্রাউন্ড, এবং এই ডাম্পিং গ্রাউন্ড বহু পুরনো ডাম্পিং গ্রাউন্ড। দেখুন, এই ডাম্পিং গ্রাউন্ডে গ্যাস, মিথেন গ্যাস, মাটির মধ্যে দিয়ে মিথেন গ্যাস ছড়িয়ে পড়েছিল। 2007-এ এক দুর্ঘটনার আশঙ্কা করা হয়েছিল, তখন এক ঘটনা ঘটে গিয়েছিল। সেই ঘটনার কথা শুনে এখনো পর্যন্ত ভেবে আটকে উঠছেন এলাকার মানুষ, এবং এই ডাম্পিং গ্রাউন্ডে তারা এবার টেনশনে পড়ে গেছেন যে এই ডাম্পিং গ্রাউন্ডে হাওড়ার মতো অবস্থা হবে না তো। পুরসভা কি বলছে? পুরসভা আশ্বস্ত করতে পারছে? দীপক রয়েছে আমার সঙ্গে সরাসরি। দীপক, দেখো, একেবারে পুরসভার দাবি হচ্ছে কি নিয়মিত পরিদর্শন করা হয় এবং কালী পাহাড়িতে যে জাতীয় সড়কের পাশেই 2 ডাম্পিং গ্রাউন্ড আছে সেইগুলোতে নজরদারি চালানো শুরু করা হবে এবং নজরদারি বাড়ানো হবে পৌরসভা থেকে। কিন্তু শহরবাসীর আতঙ্ক কাটছে না, কারণ হচ্ছে 2007-এর স্মৃতি চোখে ভাসতে শুরু করেছে। যখনই হাওড়ার ঘটনা টিভির পর্দায় দেখে শহরবাসী, তাতেই আতঙ্কিত হয়ে পড়েছে যে 2007 সালে ঠিক একইভাবে আসানসোলের কালী পাহাড়ি ডাম্পিং গ্রাউন্ডের পাশে বিস্ফোরণ হয়েছিল এবং মিথেন গ্যাস মাটির নিচে অতিরিক্ত জমা হয়ে যাওয়ার কারণে এই বিস্ফোরণ দেখা দিয়েছিল, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল একেবারে জাতীয় সড়ক। ঠিকই, মানে বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল, দীপক আমাদের বলছিল বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল 2007-এ জাতীয় সড়কে ফাটল দেখা দিয়েছিল। সুতরাং হাওড়ার ঘটনায় আবার নতুন করে কোথাও একটা ভয়, একটা অস্বস্তি কাজ করছে, যদিও পুরসভার দাবি তারা সতর্ক রয়েছে। আবর্জনাগুলো ওখানে জমছে, সেগুলো সঠিকভাবে প্রক্রিয়াকরণ যেন হয়, কারণ এইভাবে যদি আমরা না করি তাহলে ওই জায়গাটায় প্রচুর পরিমাণে পাহাড়ের মতো বর্জ্য জমে যাবে এবং যার ফলে এরকম দুর্ঘটনা যেরকম হাওড়াতে ঘটেছে অবশ্যই এখানে সম্ভাবনা থেকে যাবে। এবং যেহেতু জাতীয় সড়কের পাশে, তাহলে এই দুর্ঘটনা যদি ঘটে তাহলে সেটা জাতীয় সড়কের উপর একটা মানে বড়সড় প্রভাব পড়ে যাবে। আমাদের এখানে সেরকম কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ আমাদের রেগুলার বেসিসে নিরীক্ষণ হয়। আমাদের 2টো ডাম্পিং গ্রাউন্ড আছে যেখানে আমরা অল্টারনেটিভভাবে ডাম্পিং করা হয়, এবং সারা বছর ধরে আমাদের যারা ডিপার্টমেন্ট রয়েছে তারা এলাকাটা পরিদর্শন করে। তবে আসানসোলে সেই ধরনের কোনো ঘটনা ঘটার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। ডাম্পিং গ্রাউন্ড তো শিলিগুড়িতেও রয়েছে, শিলিগুড়িতে ডাম্পিং গ্রাউন্ড থেকে কোনো বিপদ হবে না তো? ডাম্পিং গ্রাউন্ড সরানোর দাবি তুলছে বিজেপি। শিলিগুড়িতে ডাম্পিং গ্রাউন্ড সরানোর দাবি তুলছে বিজেপি। আমার সঙ্গে পার্থপ্রতিম রয়েছেন সরাসরি। পার্থপ্রতিম, বিজেপি এই দাবি করছে কেন? যেখানে ডাম্পিং গ্রাউন্ড সেখানে কি কোনো বিপদের আশঙ্কা থেকে যাচ্ছে? দেখো, এই ডাম্পিং গ্রাউন্ড শহর থেকে শহরের বাইরে সরানোর দাবি আজ নতুন নয়, বহু পুরনো দাবি। সেই বামামূল থেকে এই দাবি উঠে আসছে। নতুন করে বিজেপি এর আগেও আমরা দেখেছি, গত লোকসভা নির্বাচনের আগেও তারা একই দাবি তুলছিলেন, এবং গত কয়েকদিন ধরেই এই শিলিগুড়ি এই ডাম্পিং গ্রাউন্ড থেকে কিন্তু আগুনে জ্বলছিল ডাম্পিং গ্রাউন্ড, তার থেকে ধোঁয়া বের হয় এবং সেই ধোঁয়া থেকে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা। তারাও এই ডাম্পিং গ্রাউন্ড সরানোর দাবি তুলেছে বহু পুরনো। আজ নতুন করে গত 21শে মার্চ বিজেপি এক জেলা প্রতিনিধি দল তারা সেখানে যায় এবং সেখানে গিয়ে তারা ক্ষোভ প্রকাশ করে এবং এই ডাম্পিং গ্রাউন্ড শহরে যেটা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া সেই দাবি তুলে আজ নতুন করে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা, যেহেতু এই ডাম্পিং গ্রাউন্ডটা ওই বিধানসভা আওতাভুক্ত, সেখানকার বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল আসে পুরসভায়। তাদের একটাই দাবি যে এই ডাম্পিং গ্রাউন্ড থেকে দূষণ ছড়াচ্ছে, শিশুদের যেমন নানা রকম রোগে আক্রান্ত শিশুরা, তেমনি যে ধোঁয়া বের হচ্ছে এবং সেই ধোঁয়া থেকে কিন্তু চোখ জ্বলছে, একাধিক রোগের সেক্ষেত্রে ডাম্পিং গ্রাউন্ড শহর থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে হবে দাবি করছে বিজেপি। ধন্যবাদ পার্থপ্রতিম। আমাদের ডাম্পিং গ্রাউন্ড নিয়ে দীর্ঘদিন ধরে অন্ধকার হয়ে থাকে ধোঁয়ায়। এখানে জানানো হয়েছে এর আগেও, ওখানে এতগুলো স্কুল রয়েছে,
ওখানে এতগুলো বসতি রয়েছে, এতগুলো বহুতল তৈরি হয়েছে, ওইখানে যে নোংরাগুলো ফেলা হচ্ছে সেটা সারা শিলিগুড়ির নোংরা। ওখানে কিন্তু ডাবগ্রাম ফুলবাড়ির কোনো নোংরা নেই। মানুষ আমাকে এসে বলছে দেখুন এই গন্ধে আমরা এখানে টিকতে পারছি না। আমরা এর আগেও বলেছিলাম, মেয়রের কাছে বলেছিলাম, আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। আর তাই আমরা আজকে অপদার্থ মেয়রকে বাদ দিয়ে কমিশনারকে ডেপুটেশন দিয়ে গেলাম যে আপনি ইমিডিয়েট ব্যবস্থা করুন। ঈশ্বর এদের সুগতি দিক, এরা ভালো থাকুক এবং এদের গুড সেন্স প্রিভেল করুক, এর থেকে বেশি কিচ্ছু বলার নেই। এই লেভেলে কথা বলি না। এক গাড়ি মাটিও ফেলেনি, কোথাও কোথাও কোনো ডেভেলপমেন্টের কাজ করেনি। তাদের এমপি এখানে 5 বছরের পর আরো 5 বছরের জন্য ইলেক্ট হয়েছে। এখানকার এমএলএরা কোনো কাজ করেনি, তারা কোনো কিছু কাজ করে না। তারা মাঝে মাঝে রাজনীতির জন্য তাদের দেখা যায়, আবার তারা অদৃশ্য। একটা ছবি দেখাই আপনাদের, দেখুন কার্শিয়াংয়ের বামনপোখরি জঙ্গল। এই বামনপোখরি জঙ্গলে কি ভয়ানক আগুন লেগেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। আসলে শুকনো পাতায় আগুন লেগে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে এবং দমকল আগুন নেভাচ্ছে, কিন্তু আগুনের ভয়াবহতা মারাত্মক। পুলিশ আ গয়া।